আজকের ভিডিওতে কথা বলবো ট্রান্সফার রিলেটেড আপডেট সম্পর্কে। কর্নার শিল্ডকে কিন্তু ইস্ট বেঙ্গল নাকি টার্গেট করেছে এবং তাকে প্রস্তাবও পাঠিয়েছে। এই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর আইএসএল সংক্রান্ত কিছু কথা বলবো। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। তো চলুন আজকের ভিডিওতে ঢোকা যাক। তো প্রথমেই বলি কর্নার শিল্ড কিন্তু এমন একজন প্লেয়ার, সে কিন্তু খুবই ভার্সাটাইল। হ্যাঁ, সে সিডিএম পজিশনে খেলতে পারে, নাম্বার 10 ট্রলিফিক গোল গেটার, সেই পজিশনেও কিন্তু কর্নার আরামসে খেলতে পারে। আর অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডারও সে কিন্তু সিদ্ধহস্ত। এমনকি সে উইঙ্গার হিসেবেও খেলতে পারে। ওয়েন কোয়েল, আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট কোচ, ওয়েন কোয়েলের আন্ডারে তাকে কিন্তু আমরা অনেক পজিশনে খেলতে দেখেছি গত আইএসএল সিজনে, এবং সে যে পজিশনেই খেলেছে সেখানেই কিন্তু ছাপ ফেলেছে। স্ট্রাইকার হিসেবে গোল করেছে, উইঙ্গার হিসেবেও সে কিন্তু ছাপ ফেলেছে, আর সিডিএম হিসেবে অর্থাৎ প্রপার ব্লকার হিসেবেও সে কিন্তু বেশ কিছু ম্যাচ দলকে জিততে সাহায্য করেছে। এমন একজন প্লেয়ারকে যে কোনো টিম তাদের নিজেদের টিমে পেতে চাইবে, এটি কিন্তু স্বাভাবিক। কিছুদিন আগে এই রিউমারটা চলছিল যখন চেন্নাই এফসি একটি স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়া থ্রু জারি করেছিল যে আমরা আমাদের সমস্ত প্লেয়ারদেরকে রিলিজ করছি, তখন কিন্তু কর্নার শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ ঘটে এবং এটা কিন্তু রিউমার পর্যায়ে ছিল। কিন্তু কাল একটি বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারি যে স্ট্রং লিঙ্ক আপ কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে হয়েছে কর্নার শিল্ডের। হ্যাঁ, তার পুরনো ক্লাব চেন্নাই এফসি তারা দল গড়বে এবং তারাও কিন্তু কর্নার শিল্ডকে ছাড়তে চাইছে না। তো এমন অবস্থায় ইস্ট বেঙ্গল কিন্তু খুব একটি ভালো অফার তাকে করেছে। এখন দেখা যাক কর্নার শিল্ড কোন দল বেছে নেয়। কিন্তু আসল কথাটা হচ্ছে ইস্ট বেঙ্গল কি কর্নার শিল্ডকে সাইন করাটা বুদ্ধিমানের কাজ করতে চলেছে? কারণ কর্নার শিল্ড কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাকিং মিডফিল্ডটাতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, তিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন, কিন্তু তার জীবনের বেশিরভাগ ম্যাচ সে কিন্তু মিডফিল্ডার হিসেবেই খেলেছে। কারণ ইস্ট বেঙ্গলের কাছে অলরেডি তিনটে প্রপার মিডফিল্ডার আছে, মোহাম্মদ শেখ রশিদ, সাউল ক্রেসপো, আর নতুন অন্তর্ভুক্ত মধ্যমণি হয়ে গেছে মিগুয়েল ফেরেরা, সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ। এরা কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলে আছে এবং সেখানে কর্নার শিল্ডের মতো আরও একটি মিডফিল্ডার তারা নিতে চাইছে। বিষয়টি কতটা যুক্তিযোগ্য এবং কতটি স্ট্র্যাটেজিক সেটি কিন্তু অস্কার ব্রুজনই ভালো বলতে পারবেন। কারণ ইস্ট বেঙ্গলে এই সিজনে যা রিক্রুট হয়েছে সব কিন্তু অস্কার ব্রুজনের নির্দেশে হয়েছে। অস্কার ব্রুজন তার নিজের হাতে করেই কিন্তু নতুন প্লেয়ারদেরকে এনেছে। কর্নার শিল্ডও কিন্তু অস্কার ব্রুজনেরই চাওয়া একজন প্লেয়ার। তো তার হয়তো তাকে নিয়ে অর্থাৎ কর্নার শিল্ডকে নিয়ে ডিফারেন্ট পরিকল্পনা আছে, সেটা তিনিই বলতে পারবেন। কারণ আমরা ফুটবল ফ্যান্স একটু বুঝি, কিন্তু আমাদের থেকে ম্যানেজমেন্ট কোচরা কিন্তু বেশি বোঝে। সুতরাং তাদের মাথায় কিন্তু কর্নার শিল্ডকে নিয়ে অন্যরকম ভাবনা থাকতে পারে। হয়তো তারা মিডফিল্ড না দেখে কর্নার শিল্ডকে অন্য পজিশনে খেলাতে চাইছে। কারণ আবারও বলছি, কর্নার শিল্ড এমন একজন প্লেয়ার যে কিন্তু যে কোনো দলের কাছে অ্যাসেট। কারণ যে কোনো পজিশনে সে কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারে, এটি কিন্তু তার একটি খুবই ভালো দক্ষতা, যার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু তাকে একটি খুব ভালো প্রস্তাব পাঠিয়েছে এবং এই প্রস্তাবে কর্নার শিল্ড রাজিও হয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটি প্লেয়ার যারা ইন্ডিয়ায় খেলতে আসে সবারই কিন্তু একটি স্বপ্ন কোথাও না কোথাও থাকে যে ইস্ট বেঙ্গল মোহনবাগানে একবার খেলবে। কারণ আমাদের কলকাতার ফুটবল কিন্তু বাকি স্টেটের থেকে একদম ভিন্ন। মোহনবাগান ইস্ট বেঙ্গলের যা ফ্যান বেস তা কিন্তু
যে কোনো প্লেয়ারকেই অ্যাট্রাক্টেড করে। তো দেখা যাক কর্নার শিল্ড কোন দলকে বেছে নেয়। এবার কিছু ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এই নিয়েও প্রশ্ন তুলছে যে এই মিডফিল্ডারগুলো থাকার পরেও একজন প্রপার স্ট্রাইকার নাম্বার 9-এ কেন ইস্টবেঙ্গল কর্নার শিল্ডকে আনছে, এই কথাও কিন্তু ইস্টবেঙ্গলদের ফ্যানের মনে উকি মারছে। তো দেখা যাক, অস্কার ব্রুজন কিন্তু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং হয়তো কর্নার শিল্ডকে নাম্বার 10 অর্থাৎ গোল গেটার হিসেবেও খেলাতে পারে। তো দেখা যাক তিনি তাকে কিভাবে ইউজ করেন। আর এবার আইএসএল নিয়ে যদি কিছু কথা বলি, আইএসএল কিন্তু কবে থেকে শুরু হবে তা এখনও ধোঁয়াশার মধ্যে বন্ধুরা। হ্যাঁ, এখনও আইএসএল 20 চলে, কারণ অ্যাকচুয়ালি এই যে বিডিং প্রসেসটি, যেটি অক্টোবরের মাঝামাঝি 15ই অক্টোবর তার মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তো সেটি শেষ হয়ে নতুন যারা টেন্ডার পাবে তারা কতদিনের জন্য সেটি নিজেদের অধীনে আনবেন এবং ব্রডকাস্টিং রাইট কতদিনের জন্য তারা চুক্তিটি করবে, এই নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা আছে। এবং এই সকল ফর্ম্যালিটি পূরণ হতে কিন্তু বেশ কিছু সময় লাগে, কারণ তারা টেন্ডার জিতে আসবে, আইএসএল কিভাবে ভবিষ্যতে গ্রো করবে এবং এআইএফএফ এর সঙ্গেও আলোচনা করবে কিভাবে লিগটি তারা চালাবে, এবং প্রত্যেক যে দলগুলো আইএসএল পার্টিসিপেট করবে তাদের নিয়ে তাদের চিন্তাভাবনা কি আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এফএসডিএল এতদিন ধরে যা চালাচ্ছিল, এফএসডিএল আসলে কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু কথাটি হচ্ছে যে এফএসডিএল এর জায়গায় যদি নতুন কোনো কোম্পানি আসে তখন তারা সামনের দিকটা ভিশন কিভাবে দেখছে, অর্থাৎ তাদের রোড ম্যাপটি কি, এই নিয়ে কিন্তু ভাবনার আছে। এবং যতক্ষণ না টেন্ডার প্রসেসটি চালু হচ্ছে এবং কারা ক্ষমতায় আসছে ব্রডকাস্টিং রাইটের, তার আগে কিন্তু আইএসএল সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। কিন্তু সুপার কাপ শুরু হবে নির্দিষ্ট তারিখে, এটি কিন্তু শিওর। তো দেখা যাক, পরবর্তী কোনো আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর কর্নার শিল্ড ইস্ট বেঙ্গলে আসলে সেই আপডেটও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই কর্নার শিল্ড ইস্ট বেঙ্গলের আপডেটটা এখন কিন্তু স্ট্রংলি, মানে সেই রিউমার আর নেই, এখন কিন্তু খুবই স্ট্রং চান্স যে তিনি ইস্ট বেঙ্গলে সই করতে চলেছেন। কিন্তু যতক্ষণ না ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে হ্যাঁ তিনি অলরেডি ইস্ট বেঙ্গলের প্লেয়ার। তো আমাদেরকে তার জন্য অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষা করতে হবে। আর চেন্নাইন এফসিও কিন্তু তাকে আবার সাইনিং করার জন্য মুখিয়ে রয়েছে। তো দেখা যাক কি ঘটে, আমি আমার ভিডিও মাধ্যমে নেক্সট আপডেটটি আপনাদেরকে দিয়ে দেবো।